আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ল্যাটিন ছন্দে ম্লান ইউরোপের দুরন্ত গতির ফুটবল, ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ স্পেন। উৎসব মুখর পরিবেশে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখার আহ্বান মির্জা ফখরুলের, সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার ডক্টর মাহফুজুর রহমান। গণ অভ্যুত্থানের চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা, জুলাই শহীদ দিবসে বাণীতে প্রধানমন্ত্রী। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতি। এবং দেশে আর কখনোই চরমপন্থা ও উগ্রবাদের ঠাঁই হবে না, সংসদে প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। উত্তেজনা, লড়াই আর ফাউলে ভরা এক ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকে 2-1 ব্যবধানের জয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসি মার্টিনেজরা। আসছে 19 জুলাই রোববার রাতে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। পরাগ আরমানের রিপোর্ট। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও অসাধারণ প্রত্যাবর্তনের এক গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা, যেখানে তাদের অপেক্ষায় 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এর আগে 5 বার সেমিফাইনাল খেলে কখনোই হারেনি আর্জেন্টিনা, আর 3 বার খেলে মাত্র 1 বার জয় পেয়েছে ইংল্যান্ড। এমন ইতিহাস সামনে রাজনীতি ও ক্রীড়া জগতের বিস্ফোরক মিশ্রণে বিশ্বকাপের আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালটি স্রেফ খেলা নয়, শুরুতেই হয়ে ওঠে এক ঐতিহাসিক রণাঙ্গন। ফ্রেসিং ফুটবল শুরু করে থ্রি লায়নরা। এরই মাঝে ইংল্যান্ডের রিজ টেলরের গোল প্রচেষ্টা তালুবন্দী করেন মার্টিনেজ। পরে এনজো ফার্নান্ডেজের প্রচেষ্টাও জাল খুঁজে পায়নি। ম্যাচে খুব বেশি সৃষ্টিশীলতা দেখা যায়নি, বরং লড়াই সংগ্রামে প্রথমার্ধ শেষ করে দুদল। বিরতি থেকে ফিরে ফাউল করার চেয়ে খেলায় মনোযোগী হয় টমাস টুখেলের শিষ্যরা। তাতে মর্গান রজার্সের কাছ থেকে বল পেয়ে অ্যান্থনি গর্ডনের গোলে বন্ধ্যাত্ব গোছায় ইংল্যান্ড। আনন্দে নেচে ওঠে আটলান্টার ইংলিশ সমর্থকরা। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। জুলিয়ানো সিমিওনে এবং এনজো ফার্নান্দেজের প্রচেষ্টাগুলো পায়নি খুঁজে জালের ঠিকানা। নিকো গঞ্জালেসকেও সফল হতে দেননি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। কিন্তু জয়ে যাদের নিশানা, তাদেরকে বঞ্চিত রাখা কি এতটাই সহজ? পিছিয়ে থেকে ইংলিশদের উপর বাঘের শক্তিতে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। লিওনেল মেসির পাসে দারুণ এক শটে ম্যাচে 1-1 সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। আনন্দ আর আত্মবিশ্বাসে মাতোয়ারা আর্জেন্টিনার সমর্থকরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসি লাউতারো মার্টিনেজ কম্বিনেশন আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেয়। ফাইনাল ওঠার উল্লাস তখন গ্যালারিতে। পরে আর সেই গোল শোধ করা হয়নি ইংল্যান্ডের। খেলাধুলার দুনিয়ায় খুব কম দ্বৈরথী মাঠে এবং মাঠের বাইরে সমান ভারী হয়ে ওঠে। আর্জেন্টিনা ইংল্যান্ডের এই লড়াই আসলে ফুটবল ম্যাচ নয়, এটি 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের এক রক্তাক্ত ক্ষতের জীবন্ত স্মারক, যার প্রতিশোধে ফুটবল হয়ে ওঠে আর্জেন্টিনার হাতিয়ার। পরাগ আরমান, এটিএন বাংলা। এদিকে উত্তেজনায় ভরা সেমিতে প্রিয় দলের জয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাংলাদেশি সমর্থকরা। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে বড় পর্দায় খেলা দেখতে আসা সমর্থকদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। আকাশী নীল রঙের জার্সি পরা দর্শকদের উচ্ছ্বাসে গোটা ক্যাম্পাসে অনুরণন ছড়ায়, আর তাতে মধ্যরাতে সরব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সেমিফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর এভাবেই নেচে গিয়ে উল্লাসে মাতেন আর্জেন্টাইন ভক্তরা। গভীর রাতেও থেমে থাকেনি ভক্তদের বিজয় উদযাপন। রাজধানীর টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে এসে নিজেদের অনুভূতি জানান আকাশী নীলের সমর্থকরা। অসাধারণ লাগছে, দেখেন খুশির কারণে দেখেন বৃষ্টি আকাশে থেকে মেঘের থেকে বৃষ্টি পড়তে আছে। মানুষ অনেক কথা বলে আমরা এই তারা চুরি
জিতছে তারা হাত দিয়ে গোল দেয় কত কিছু, তাহলে এখন যে খেলা হইতাছে এগুলো কিভাবে? গ্রাম থেকে খেলা দেখতে এত দূর আসছি এবং আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি আমরা পেয়ে গেছি। উত্তেজনাকর এই ম্যাচের শুরুর আগে থেকেই টিএসসি প্রাঙ্গণে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টান টান উত্তেজনা শেষে 2-1 গোলের ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করায় স্বস্তির নিঃশ্বাস নেন মেসি ভক্তরা। মেসি কখনো হারে না, এটা আবারও দেখিয়ে দিল। ম্যাক্সিমামে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক, যেহেতু ব্রাজিল চলে গেছে, আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনাকে নিয়ে আমরা আশাবাদী। আমরা লাস্ট ম্যাচ সবাইকে চোখ কপাল উঠিয়ে দিব ইনশাল্লাহ। আর্জেন্টাইন সমর্থকদের পাশাপাশি ব্রাজিল ও ইংল্যান্ডের সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পারস্পরিক বৈরিতা থাকলেও ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চান বলে জানিয়েছেন তারা। শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডকে রোমাঞ্চকর ভরাডুবিতে ভাসিয়ে আর্জেন্টাইন সমর্থকরা বিজয় মিছিল নিয়ে ঘরে ফেরেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠায় আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের আনন্দ যেন বাঁধ মানে না। আটলান্টা থেকে শুরু করে রাজধানী বুয়েন্স আয়ার্স পর্যন্ত সমর্থকরা নেচে গিয়ে আনন্দ প্রকাশ করেন। পরাগ আরমানের আরেকটি রিপোর্টে জানাচ্ছেন সেই আনন্দ সংবাদ। বই কিংবা জীবনের গল্পের শেষ কখনো একরকম হয় না, কিন্তু এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার গল্পগুলো যেন একই রকম, কোনো নতুনত্ব নেই। শুরুতে পিছিয়ে পড়া, ঘরে ফেরার শঙ্কা, দর্শক সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ, তারপর হঠাৎ করেই ফিরে আসার এক অবিশ্বাস্য মহাকাব্য। পৃথিবী জুড়ে সমর্থকদের মধ্যে আনন্দ নাচন। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সেই আনন্দের ঢেউ পৌঁছে যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সেও। দলের জয়ে সমর্থকরা মেতে ওঠে ফাইনালে ওঠার আনন্দে। প্রথমে এগিয়ে থেকে ইংলিশ কোচ টমাস টুখেল রক্ষণভাগ শক্তিশালী করার লক্ষ্যে খেলার কৌশলে পরিবর্তনও এনেছিলেন, কিন্তু লিওনেল মেসি বাহিনী সেই দেয়াল গুঁড়িয়ে দেয়। দলের পরাজয়ে হতাশ ইংলিশ অধিনায়ক হ্যারি কেন, তবে প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক মহাতারকা লিওনেল মেসিকে। But as always with the most dangerous players in the world, when they had the ball in the final... ম্যাচের বড় একটা সময় আমরা তাকে ভালোভাবেই সামলেছিলাম, কিন্তু বিশ্বের সেরা ও বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে যা হয়, আর সে ঠিক সেটাই করেছে। সে যে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়, তার পেছনে নিশ্চয়ই যথার্থ কারণ আছে। অবশ্য খেলা শুরুর আগে আটলান্টা শহরের কেন্দ্রে বান্দোরাজো বা সমর্থক সমাবেশের আয়োজন করে আর্জেন্টিনার সমর্থকরা। নীল সাদা পতাকা ওড়ানো, গান বাজনা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ, এবং ড্রাম ও ট্রাম্পেটের আওয়াজে শহরের কেন্দ্রস্থল উৎসবে রূপ নেয়। আর্জেন্টিনার সমর্থকদের এই আনন্দ উপভোগের মধ্যে হতাশ ভগ্ন মনোরথে আটলান্টা স্টেডিয়াম ছাড়ে ইংল্যান্ডের সমর্থকরা। পরাগ আরমান, এটিএন বাংলা। 29 পেরিয়ে 30 বছরের পদার্পণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেলটির প্রধান কার্যালয়ে এটিএন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে এটিএন বাংলা, আর যুগের সাথে তাল মিলিয়ে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, 3 দশকের পথ চলায় শত বাধা পেরিয়েও অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি এটিএন বাংলা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির রানা। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার জন্মদিনে আনন্দ আয়োজন আর উৎসবমুখর পরিবেশ, সাজ রব পুরো অফিস জুড়ে। নিজেদের কলাকুশলী সাংবাদিকদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টিভি চ্যানেল, সরকারের বিভিন্ন সংস্থা, শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্টজনেরা। মাননীয় মন্ত্রী মহোদয়গণ আমাদের সাথে আছেন, সেই সাথে আছেন। কেক কেটে 30তম বছরে পদার্পণের সূচনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রা পথে অসংখ্য দর্শকের ভালোবাসা এবং অসংখ্য দর্শকের সম্মান তারা অর্জন করেছেন। এটিএন বাংলার কর্ণধার জনাব মাহফুজ সাহেব সহ এই এটিএন বাংলা পরিবারের সকল কলাকুশলী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ
সকলকে আমি এই আনন্দঘন সময়ে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে, যারা এটিএন বাংলার দায়িত্বশীলতার কারণে, জবাবদিহিতার সংস্কৃতির কারণে এবং এটিএন বাংলার প্রযুক্তিগত আধুনিকতার কারণে তাকে সাথে রেখেছেন। সেই সম্মানিত দর্শক শ্রোতাকে আমি আশা করি যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরও অনেক সমৃদ্ধ করবে। দেশে বিদেশে বিজ্ঞাপন যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা টিআরপির যন্ত্রণা থেকে একটা বাঁচতে চাই। আমরা মনে করি যে পে চ্যানেল করবার জন্য সরকারের যদি উদ্যোগ গ্রহণ করা হয়, এখন এআইয়ের যুগ এসেছে, যদি পে চ্যানেল করা হয় আমরা টেলিভিশনগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখায় এটিএন বাংলাকে শুভেচ্ছা জানান তারা। এই বাংলাদেশে এখন একটা এই রাজনীতির সুবাতাস বইছে, গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন এবং অগণিত দর্শক শ্রোতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে তারা পূরণ করতে সক্ষম হবেন। এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিলন বলেন, এটিএন বাংলা আজীবন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এটিএন বাংলা কখনোই কিন্তু ওই প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না, কার আগে কে স্কল দেবে, কার আগে কে নিউজ দিবে। আমরা জেনে শুনে বুঝে দেবার চেষ্টা করি। আমরা সেই সাবধানের জায়গাটা সবসময় অবলম্বন করি, যাতে কোনো ভুয়া তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শত বাধা সত্ত্বেও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে আপোষ করেনি এটিএন বাংলা। আমি তাদেরকে একটু আশ্বাস দিতে চাই যে আমরা এটিএন বাংলা শুরু থেকেই বিএনপিকে পুরো দস্তুর আমরা সাপোর্ট করে যেতাম, কারণ আমি একমাত্র ছিলাম সে সময় যে সাব্বাস বাংলাদেশ চালাইছিলাম। আমি এইটাও বলতে পারি যে আমরা বরাবরই বিএনপির সংগ্রামের সঙ্গে ছিলাম, আগামী তো ইনশাআল্লাহ থাকবো। এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রেস সচিব সরওয়ার আলম। পুরো পৃথিবীতে কিন্তু এটিএন বাংলা কিন্তু আমাদের এই যে অবিরাম বাংলার মুখ, এটা কিন্তু সবচেয়ে প্রথম নিয়ে এসছে। আর এটিএন বাংলা আরেকটা জিনিস ভালো লাগে যে এটিএন বাংলা কিন্তু একটু সাধারণ মানুষের যে অনুষ্ঠান, একটা সাধারণ অনুষ্ঠানও সেটাও কিন্তু কাভার করে, সব কিছুই কাভার করে, নিউজে এবং আপনার অনুষ্ঠানেও। তো সেই জন্য এটিএন বাংলাকে আমি শুভেচ্ছা জানাবো। এটিএন বাংলা সবসময় সত্য ও কল্যাণের পক্ষে থাকবে বলে প্রত্যাশা জামায়াত ইসলামের। দীর্ঘ এই পথ চলায় বাংলাদেশের মানুষের একান্ত আপনজন হয়ে উঠেছে আমি মনে করি যে এটিএন বাংলা। প্রথম প্রজন্মের এবং একদম প্রথম দিকের নিউজ যেটা আমরা বিটিভির পরেই দেখতাম। আমরা আগামীর পথ চলায় প্রত্যাশা করব যে তারা সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে থাকবেন এবং জনগণের পক্ষে থাকবেন। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে এটিএন বাংলার অনুষ্ঠান দেখে। ঈদের আনন্দ, বিশ্বকাপের উন্মাদনা, জাতীয় দিবসের গর্ব কিংবা দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার সবখানেই ছিল এটিএন বাংলার উজ্জ্বল উপস্থিতি। জন্মদিনের আনন্দ উদযাপনে অংশ নেন সকলে। এটিএন বাংলাই বাংলাদেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তারপরে এটিএন বাংলাকে অন্যান্য প্রতিষ্ঠান ফলো করেছে। এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যা কিছু যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষটার হাত ধরে। আমি শুভেচ্ছা জানাই এটিএন বাংলাকে। এটিএন বাংলা আরো এগিয়ে যাক, তার পথ ধরে। এটিএন বাংলার যিনি চেয়ারম্যান মাহফুজ ভাই অত্যন্ত জনপ্রিয় মানুষ, যারা সংবাদ সংগ্রহ করে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এই সংবাদগুলো পৌঁছে দেন, তাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল। আমার বিশ্বাস এটিএন বাংলা এই 30 বছরে পা দিয়ে অনেক বছর চলবে, যার আমরা হয়তো থাকবো না, এটিএন বাংলা থাকবে। ওভারঅল যে সাংবাদিকতা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়েছে, এটা বিশাল একটা কাজ। এটিএন বাংলার এই পথ চলায় অনেক হিস্ট্রি তৈরি হয়েছে, যে হিস্ট্রিটা বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম অংশ। বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন এবং খবরের ভেতরে গিয়ে প্রকৃত সত্যটাকে তুলে আনার ক্ষেত্রে এটিএন বাংলা অনন্য প্রোগ্রাম করে থাকে তারা। You have been doing an excellent job during the past 30 years in trying to to ensure that the news reaches the remotest communities here in বসুন্ধরা গ্রুপ সবসময়ই এটিএন বাংলার চলার সঙ্গী হয়ে, পথে সঙ্গী হয়ে থাকবে।
ঢাকঢোল ব্যান্ড পার্টি নিয়ে এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানায় বেসরকারি টিভি চ্যানেল আই। মোহর, মিষ্টি আর ফুল দিয়ে আনন্দ আয়োজনে যোগ দেয় চ্যানেলটি। এটিএন বাংলার যে প্রোগ্রাম সেটা করতে এবং পথ প্রদর্শক বাংলাদেশের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে, সেই প্রদর্শিত পথেই আমরা চলছি সবাই। এবং সেই কথাটি আমি বারবার বলবো যে এটিএন বাংলার মাহফুজুর রহমান 100 বছর বাঁচুক, আরও বেশি বাঁচুক। শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলের নাম বলে শেষ করতে পারবো না, সকলে আমাকে সহযোগিতা করেন। এবং আগামী দিনে আমি এইটুকু বলতে চাচ্ছি, আগামী দিনে যে কোনো বিপদ আপদে দুর্দিনে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এটিএন বাংলার পরিবেশে থাকবে। দুলু ভাইয়ের নিউজগুলি, প্রতিটা নিউজ, এমন কোনো নিউজ নেই যে আমি এটিএন বাংলায় দেখাই নেই। এই জন্য আমাকে ডিজিটাল থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। 3 দশকের এই পথ চলায় দর্শকের ভালোবাসাই এটিএন বাংলার সবচেয়ে বড় শক্তি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আগামী দিনের নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে দেশের প্রথম ও বিশ্বের প্রথম বাংলাভাষী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, একটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। 16 জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। রংপুরে 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আবু সাইদ। তার বুকে পুলিশের গুলির দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মোড় নেয়। সেই ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে দলমত পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি গভীর তাৎপর্যপূর্ণ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। আহতদের প্রতি শ্রদ্ধা, একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ। ফ্যাসিবাদের দোষরা পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণ অভ্যুত্থানে বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করতে চায় না, তবে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত। ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করার কথা বলেন তিনি। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোন রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদে কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর মানুষের অধিকার হরণ করতে পারবে না। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান সংসদ নেতা। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা, এটা সরকারের
প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। বক্তব্যের শুরুতে জলাবদ্ধতার কথা উল্লেখ করে রাজধানীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে সরকারকে তাগিদ দেন তিনি। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি, বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। যে কোনো মূল্যে দুর্নীতির হাত চেপে ধরার আহ্বান জানান তিনি। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন। আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। এ সময় নির্ধারিত বক্তব্যে সংসদ নেতা তারেক রহমান বলেন, বাংলাদেশে ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচারই হবে শেষ কথা। 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদের উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। বলতে দ্বিধা নেই, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এই বাক্যটিকে ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য। যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। রাতহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই প্রশ্নে মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য। যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, পরে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। এবারের অধিবেশনে সংসদে মোট 11টি বিল পাশ করা হয়েছে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন বিষয়ক উপমন্ত্রী ডক্টর রুমাইয়া মোহাম্মদ আল রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের CEO সহ একটি প্রতিনিধি দল। সংসদ ভবনের প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাতে উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে আলোচনা হয়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদিকে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। বাংলাদেশ সফর এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশে সৌদি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান তারেক রহমান। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলাই সরকারের নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মানবিক দেশ গড়তে শিশুদের মূল্যবোধের শিক্ষা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর
ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 3 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তৌহিদুর রহমান নিশানকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রাম বোর্ড বাদে অন্য সকল বোর্ডে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। এর আগে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তবে অনেক শিক্ষার্থী এই আন্দোলনের বিপক্ষে। 3 ঘন্টা আমরা বিজা পরীক্ষা দিচ্ছি, বিজা বাসায় গেছি, এই কারণে মনে করেন অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। এই কারণে মনে করেন যে ওনার পদত্যাগের দাবিটা চাওয়া হয়েছে। পদত্যাগ চাওয়া উচিত না, কারণ হয়তোবা মানুষ মাত্রই ভুল, ছাত্রদের উচিত ছিল ওনার যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো ধরায় দেওয়া। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানান তারা। এছাড়া বরিশাল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিকে জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা নেয়ার সময় অন্যান্য বোর্ডে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষাও নেওয়া হবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি মঙ্গলবার সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের 7 সেনা নিহত হয়েছে, এমনটাই জানিয়েছে তেহরান। এছাড়া ইরান সরকার বলছে গত কয়েকদিনে মার্কিন হামলায় 30 জনের বেশি বেসামরিক মানুষ নিহত এবং 2.5 শতাধিক আহত হয়েছে। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ওদিকে ইরানের বন্দরনগরী চাবাহারের একটি মেরিন কন্ট্রোল টাওয়ারে হামলা চালিয়েছে আমেরিকান সেনারা। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বুধবার সকালে বেশ কয়েক দফায় উপসাগরীয় দেশটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করে। মূলত হরমুজ প্রণালীতে আইআরজিসির নিয়ন্ত্রণ কেড়ে নিতেই আগ্রাসী হয়ে উঠেছে পেন্টাগন। এবারে জানিয়ে দেব খেলার খবর। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজও জিম্বাবুয়ের কাছে পরাজয় দিয়ে শুরু করল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ের কাছে 32 রানে হেরেছে টাইগাররা। 171 রানে জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে 78 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয় আর কাটাতে পারেনি। শেষ 138 রানে অল আউট হয় সফরকারীরা। প্রায় 3 বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী দলের পক্ষে সর্বোচ্চ 54 রান সংগ্রহ করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে এনগাভারা ও মুজারাবানি 4টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ধস নামান। এর আগে বুলাওয়ের কিংস স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 170 রান করে জিম্বাবুয়ে। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। ল্যাটিন ছন্দে ম্লান ইউরোপের দুরন্ত গতির ফুটবল। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ স্পেন।
উৎসব মুখর পরিবেশে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখার আহ্বান মির্জা ফখরুলের। সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার ডক্টর মাহফুজুর রহমান। গণ অভ্যুত্থানের চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। জুলাই শহীদ দিবসে বাণীতে প্রধানমন্ত্রী। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতি। এবং দেশে আর কখনোই চরমপন্থা ও উগ্রবাদের ঠাঁই হবে না, সংসদে প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।